প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার। তাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে হবে। সকালে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। মাহবুব সৈকতের রিপোর্ট। আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন। নানাভাবে উদ্বোধনী বক্তব্যে অভ্যুত্থানের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয়, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে। যে পরিস্থিতিতে অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ, একটা বড় পরিবর্তন হয়েছে। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে ২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। প্রধান উপদেষ্টা আরও বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনারও চেষ্টা চলছে। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে বই বিতরণেরও নির্দেশনা দেন তিনি। উপরের থেকে বই বিতরণের একটা শৃঙ্খলাবদ্ধভাবে কি আগে ভাবে কারটা পরে আসতেছে, দ্বিতীয়বার আসলে কারা কারা ভাবে, আগের থেকে মনটা ঠিক করে ফেললে, জানিয়ে রাখলে তারাও শান্ত থাকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ছিলাম। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল 7 দিনের মধ্যে গঠন করা হবে। একই সাথে যোগ্যতার ভিত্তিতে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া হবে। শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অনেক ষড়যন্ত্র চলছে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা বিচার চায়। আমাদের এই ফাউন্ডেশন আপনাদের জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। এটা ছোট্ট একটা আর্থিক সহযোগিতা, আবার বড় পরিসরে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। কর্মসংস্থান এবং সম্মানী ভাতার যে ব্যবস্থা করা, সেটি করা হচ্ছে, এবং প্রত্যেক পরিবারকে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে। এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে, তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে। যতবার উপদেষ্টা মণ্ডলীর সভা হয়, ততবারই শহীদ পরিবারদের জন্য কি করা যায় এটা একবার না একবার আলোচনা হয়, এবং সর্বশেষ আলোচনার প্রেক্ষিতে পুরো বিষয়টা ত্বরান্বিত করে এবং প্রয়োজনে অন্য সকল জায়গায় টাকা দেওয়া কমিয়ে যাতে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে দেয়া যায়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় গুমের সময় যেই গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল, সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউপিডিএফ নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুম আহমেদ। 2019 সালে 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন।
হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করা, শারীরিক নির্যাতন করা, মানসিক নির্যাতন করা, বিনা বিচারে আটক রাখা, এই অভিযোগগুলো উনি করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক আবু জাফর বিশ্বাস। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। দেখেন যে এই যে আপনি যে বিষয়টি বললেন, এটা নিয়ে আমাদের নির্বাচন অন্য কাজও আছে। কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন, এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বীরগঞ্জ কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, যে দেশের শাসক নিজেকে মালিক মনে করবে না, এমন একটি বাংলাদেশ চায় জামায়াত। এইভাবে জাতির প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতে সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস আদালত ও কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না, যেখানে কোনো চাঁদাবাজার হাত বাড়াবে না, যেখানে কোনো দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমাদের মা বোনেরা তারা ঘরে বাইরে সর্বত্র ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। আজ ঠাকুরগাঁয়ে আসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তার আগমন উপলক্ষে জেলার সর্বত্র জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষ সমাবেশে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 30 তারিখের কর্মী সম্মেলন একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বলেও জানান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। এরই মধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সচিবালয়ে প্রবেশে আজ থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হচ্ছে। সাংবাদিকরা এই পাস নিয়ে পেশাগত দায়িত্ব পালন শুরু করেছেন। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎ প্রার্থী এবং সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করেছে। সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া শুরু হয়েছে। এদিকে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, সচিবালয়ে এই মুহূর্তে আপনি আছেন, তো সাংবাদিকদের প্রবেশ ও পাস ইস্যু নিয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ নুসরাত আপনাকে। আসলে যে কথাটি বলছিলেন যে আমরা সচিবালয় কিন্তু অবশেষে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পেরেছেন। অর্থাৎ আমরা জানি যে বুধবার দিবাগত রাত্রে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে তারপর থেকেই কিন্তু এখানে সাধারণ দর্শনার্থী বলেন বা বেসামরিক লোক যারা আমরা রয়েছি, সংবাদকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পারবে না বলে এরকম একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, আদেশ জারি করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকদিন আমরা সচিবালয়ে প্রবেশ করতে পারিনি। আজকে সকাল থেকেই আমরা আসলে সচিবালয়ে প্রবেশের জন্য আমরা সচিবালয়ের বাইরের গেটে অপেক্ষা করছিলাম। অবশেষে বেলা 2টা নাগাদ সেই ভেতরে প্রবেশের অনুমতি আমরা পেয়েছি এবং সেই তারপরে কিন্তু প্রবেশ করেছি। আমরা এখন সচিবালয়ের ভেতরে রয়েছি, যেই ভবনটিতে আসলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছেন যে 7 নম্বর ভবনটি, এই ভবনটি কিন্তু সেই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছেন এবং এর ভেতরে যে 6টি মন্ত্রণালয় রয়েছে, 6টি মন্ত্রণালয়ের নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই মন্ত্রণালয়গুলো তাদের নথিপত্র হয়তো অনেক কিছুই পুড়ে গেছে, সেই বিষয়গুলো আমরা এখনও জানি না কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি কিন্তু এখনও আইনশৃঙ্খলা বাহিনী তারা ঘিরে রেখেছেন। তারা আসলে পুরো ভবনটিতে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা তদন্তকারী সংস্থা বা কর্মকর্তা বা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এই ভবনটিতে এখন প্রবেশ করতে পারছেন তদন্তের স্বার্থে। তারা ছাড়া আর কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে এই ভবনের যে 6টি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কিন্তু আমরা জানি যে ছোট পরিসরে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা সেই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে। যেমন রেল পাশে রয়েছে রেল ভবন, রেল ভবনে আমরা যতটুকু জানতে পেরেছি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের একটি অফিস স্থাপন করা হচ্ছে, সেখান থেকে তারা সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছেন। নগর ভবনে একটা মন্ত্রণালয় এবং জিপিউর যেখানে রয়েছেন, জিপিউ তো আসলে একটি মন্ত্রণালয়। এভাবে 6টি মন্ত্রণালয়ের কার্যক্রম বিভিন্ন জায়গা থেকে তারা পরিচালনা করছেন। আরেকটি বিষয় একটু জানাতে চাই, এই আমরা এখন যে সচিবালয়ের যে পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি, এই সচিবালয়ের এইরকম পরিস্থিতি বা এইরকম দৃশ্য আসলে আমাদের কাছে সত্যি অচেনা মনে হচ্ছে। কারণ ছুটির দিন ব্যতীত যেদিন কর্মদিবসে সচিবালয়ের এমন পরিস্থিতি আমরা আর কখনো দেখিনি। এখানে সাধারণত মানুষ বা যানবাহনে ভরপুর থাকেন, মানুষ তাদের কর্মচাঞ্চল্য দিয়ে পুরো সচিবালয় কিন্তু সরব থাকেন। আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো সচিবালয় এলাকায় কিন্তু একটি থমথমে ভাব বিরাজ করছে। এখানে যেমন মানুষজন নেই, গাড়ি যানবাহন নেই, তেমনি মানুষের পদচারণা একেবারেই কম। শুধুমাত্র যারা প্রয়োজন, খুবই প্রয়োজন, অতি প্রয়োজন, তারাই শুধুমাত্র এই সচিবালয়ে প্রবেশ করতে পারছেন এবং ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, সচিব লেভেল কিংবা উপদেষ্টা যারা রয়েছেন, তারাই শুধুমাত্র গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারছেন। এছাড়া সর্বসাধারণের জন্য কিন্তু এখনও সচিবালয় খুলে দেওয়া হয়নি। তারা সীমিত পরিসরে তারা অনুমতি নিয়ে যাদের বেশ প্রয়োজন রয়েছেন তারাই শুধু প্রবেশ করতে পারছেন। তাই এই সচিবালয় এলাকা পুরোটাই এখন পুরো ফাঁকা। যে দৃশ্যটা আমরা হয়তো বা দেখতে পাই ছুটির দিনগুলোতে, এরকম আসলে কর্মদিবসে এরকম দৃশ্য আমরা কখনোই দেখতে পাইনি। নুসরাত, আপনার মাধ্যমে আরেকটি বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমরা জানতে পেরেছি সকাল থেকেই কিন্তু তদন্তকারী যেই কমিটি গঠন করা হয়েছিল, অগ্নি কিভাবে সংঘটিত হয়েছিল বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি নাকি সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সচিবালয়ে তারা কিন্তু অবস্থান করছেন। তারা আজকের মধ্যেই কিন্তু এই কমিটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছেন। তবে সেই রিপোর্টটি কখন দিবেন বা কিভাবে দিবেন, কার কাছে পৌঁছাবেন, সেই বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। তবে আমাদের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি এই কমিটির তারা এখন সচিবালয়ে অবস্থান করছেন। তারা তদন্তের স্বার্থেই হয়তোবা আমাদেরকে সকাল থেকেই এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আর অস্থায়ী যে পাস কথা বলছেন আপনি, আমরা গতকালকেই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছিলাম। তার সাথে আমরা যে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে অস্থায়ী পাসের মাধ্যমে আমাদের সাংবাদিকদের সীমিত পরিসরে এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের এই প্রবেশ সচিবালয়ে। তবে কিন্তু কবে নাগাদ পুরোপুরি সব সাংবাদিক যারা রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন সেই বিষয়টি এখন আমরা জানি না। তবে তারা আমাদেরকে যে বিষয়টি আশ্বস্ত করেছেন যে আগামী 15 দিন পর্যন্ত হয়তোবা আমাদেরকে এইভাবেই প্রবেশ করতে হবে। তার পরবর্তীতে তারা হয়তোবা নিয়ম অনুযায়ী
অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অধীনে তারা সেই আবেদন করবেন। আবেদন করার পরেই তারা নতুন করে আবার পাস ইস্যু করবেন। সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে পাস ইস্যু করার পরেই তারা হয়তো নিয়মিতভাবে আগের মতো সেই আবার সচিবালয়ে কভার করতে পারবেন বা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তবে সেই প্রসেসটি এখনও দেরি রয়েছেন। তারা সেই সময়টুকু পর্যন্ত আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। আর এই পর্যন্ত হয়তো বা এই 15 দিন আমাদেরকে এইভাবেই আসতে হবে। তাদের কোনো জরুরি প্রয়োজন বা আমাদের সংবাদ সংগ্রহের জন্য আমরা অস্থায়ী পাসের মাধ্যমে এই সচিবালয়ে প্রবেশ করতে পারবো। নুসরাত। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। এ পর্যায়ে থাকছে আমাদের কৃষি। চলনবিল জুড়ে এখন শীতের আমেজ। খেজুর রস থেকে সুস্বাদু গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভোরের সূর্য ওঠার আগে রস ভর্তি মাটির ভার গাছ থেকে নামান সকলে। পরে টিনের বড় তাওয়ায় জাল দিয়ে পাটালি গুড় তৈরি করেন তারা। এখানকার গুড়ের মান ভালো হওয়ায় ব্যবসায়ীরাও কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। প্রতিনিধি সনাতন দাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। শীতের শুরু থেকেই রস সংগ্রহ, খেজুরের রসের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের চলনবিলের গাছিরা। ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করেন তারা। পরে মাটির হাড়িতে কিংবা টিনের বড় তাওয়ায় জাল দিয়ে পাটালি গুড় তৈরি করা হচ্ছে। গাছিরা জানান, এক একটা খেজুর গাছ থেকে প্রায় 1 মণ রস হয়। গুড় উৎপাদন হয় 15 থেকে 20 কেজি। বাজার দর থাকায় লাভও হয়। কাতি মাসের দিকে আসি এই জায়গায়, এসে দেখা যাচ্ছে খেজুরের গাছ সাফ করি। ভোরবেলা ওইটি রসটা পাড়ি আইনি কারেন্ট ঢাল দেওয়ার পরে ধরেন কোনো গাছে 3 কেজি 4 কেজি রস পড়ে। জাল দেওয়ার পর ধরেন গুড় কাটাই করি, গুড় বানা টানা ওই আপনার খড়ি করি, পাটারি করি। লোক এসে আমাদের এই গুড়টা নিয়ে যায় বিভিন্ন জায়গায়, ওরা বাজারজাত করে। আর নির্ভেজাল ও গুণগত মান ভালো থাকায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার পাইকাররাও এসে গুড় কিনে নিয়ে যান এখান থেকে। শুনছি সুগার গ্রামে নাকি ভালো মানের গুড় পাওয়া যায়, ওই জন্য এখানে আসছি। গুণগত মান সম্পন্ন হওয়ার কারণে এই গুড়গুলা অনেকেই কিনে নিয়ে যায়। সরকার যদি এই ফাঁকা জায়গায় কোনে এই রাস্তার ধার দিয়ে যদি খেজুর গাছ লাগাইতো, আমরা রসও খাইতে পারতাম, অল্প দামে খেজুরের গুড়ও কিনতে পারতাম। কৃষি বিভাগ বলছে, স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে গাছিরা এসে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। এ কারণে অনেকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমাদের গতবারে 68 মেট্রিক টন খেজুরের গুড় উৎপন্ন হয়েছে। এবছর আমাদের টার্গেট রয়েছে 80 মেট্রিক টন। আশা করি যে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সেই লক্ষ্যমাত্রা হয়তো অর্জন করতে পারবো, এবং এই গুড় আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তারা সরবরাহ করছে। খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে বেশি করে খেজুরের গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।